জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। আর আজ 5টা 5 যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা সকাল থেকে যে খবর দেখিয়েছি যে পরেশ পাল কোথায়, ভোট পরবর্তী যে হিংসা মামলা তাতে তৃণমূল বিধায়ক এবং 2 কাউন্সিলরের খোঁজ পাওয়া যাচ্ছে না। আদালতের তরফ থেকে ডেডলাইন দেওয়া হলো যে আজ দুপুর 2টোর মধ্যে হাজিরা দিতে হবে। পরেশ পাল কোথায় আমরা জানি না এখনো পর্যন্ত, তার খোঁজ নেই, তিনি হাজিরা দেননি। 2 কাউন্সিলর, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা প্রতিহিংসার অভিযোগ করলেন, তারাও হাজিরা দিলেন না। এরপর জল্পনা ওঠে তাহলে কি গ্রেফতার। তারপর জানা গেল আদালতের তরফে যে তাদেরকে সমনি জারি করেনি সিবিআই। এটা কি মজা হচ্ছে? ভোট পরবর্তী হিংসা মামলায় এভাবেই সিবিআইকে তিরস্কার করেছে আদালত। চার্জশিট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, চার্জশিটের নাম থাকা সত্ত্বেও শুনানিতে আসেননি এবং চার্জশিট এত বছর পরে হলো কেন তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আদালত। এবং 18ই জুলাই 3 জন সহ মোট 18 জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আমি এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে বিজেপির স্নেহায়ন সরকার থাকবেন এবং রয়েছেন তৃণমূলের কৃষাণু মিত্র। কৃষাণুদা, প্রশ্ন যেটা হচ্ছে সিবিআইয়ের তরফে যে পার্টটা, আমি সে পার্টটা আসবো, কিন্তু কৃষাণুদা যখন একটা চার্জশিটে একজনের নাম আসছে, তিনি বিধায়ক, তিনি পরেশ পাল, তিনি কোথায়? তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার কোনো ওয়্যার অ্যাবাউটস নেই, এটা একটু সন্দেহজনক নয়? না, মানে এই ওয়্যার অ্যাবাউটসটা কে পাচ্ছে না? মানে আমরাও পাচ্ছি না, সিবিআই পাচ্ছি না বলে দাবি। না, আমরা খোঁজ করেছিলাম। আরে বাবা, সিবিআই পাচ্ছে না, তার সিবিআই কি তার গ্রেপ্তারি পরোয়ানা বা কোর্টে হাজিরার সমন কিছুই তো করেনি। তার কারণ হচ্ছে তুমি আবার কালকে পরেশ পালের হয়তো ইন্টারভিউও পেয়ে যাবে, বা হয়তো এই সময় আমরা যখন আলোচনা করছি তোমাদের বিট রিপোর্টার বা অন্য কোনো চ্যানেলের রিপোর্টার সে হয়তো তার সাথে কথা বলছে। তার কারণ যে এই অভিযোগগুলো যেগুলো কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে করা হয়, এইগুলো আমরা প্যাটার্ন দেখছি। বিগত 11 বছরের একটা প্যাটার্ন আছে, এর মধ্যে 99.99% মিথ্যে কথা বলা হয়। অভিযোগ সবই মিথ্যে কথা। আরে বাবা, এই ঘটনাতে এই ব্যক্তি বিজেপির সদস্য ছিল কি সদস্য ছিল না, এই নিয়েই তো প্রশ্ন আছে। মারা যাওয়ার পর বিজেপি ঢাকঢোল পিটিয়েছে, তার আগেকার কথোপকথন বিজেপির একজন প্রাক্তন জেনারেল সেক্রেটারি বক্তব্য আছে যে সে তাকে নাকি বহিষ্কার করা হয়েছিল। আমি সেইগুলোতেও যাচ্ছি না। আমার কথা হচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাগুলির গ্রহণযোগ্যতা আজকে তলানিতে, এবং এদের রন্ধ্রে রন্ধ্রে রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতাসীন বিজেপির কথা অনুসারে এরা কাজ করছে, অঙ্গুলি হেলনে কাজ করছে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করছে। এটা তো আজকে প্রমাণিত। আজকে এনআইএ থেকে, সিবিআই থেকে, ইডি থেকে কোন সংস্থা আজকে বিজেপি ছেড়েছে যেগুলো স্বতন্ত্র আছে, যারা স্বতন্ত্রভাবে এই ইনভেস্টিগেশনগুলো করছে বা স্বতন্ত্রভাবে এইসব ক্রাইম বা সো কল্ড ক্রাইমের তদন্ত করছে? আজকে এরকম অভিযোগ বিজেপির পক্ষ থেকে যতগুলো হয়েছিল 2021-এর পর, যে রেপের অভিযোগগুলো হয়েছিল, সে অভিযোগগুলো তো সিবিআই পরে বলতে বাধ্য হলো যে না, এর কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন। আর আমি বলছি, তুমি তো বেলেঘাটা, তুমি তো পরেশ পালের কথা বলছো, পাশের কেন্দ্র মানিকতলাতে এক ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে 2021-এর নির্বাচনের সময় আমাদের বেশ কিছু কর্মী, তাদেরকে হেফাজতে নিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছিল। ভোটের পর, রেজাল্ট বেরোনোর পর সেই সব কর্মীরা প্রকাশ্যে এসে স্বীকার করেছিল যে বিজেপি নেতাদের কথাতে সেই মহিলা মিথ্যে অভিযোগ করেছিল। কুণালদা, আমাদের নেতা, আমাদের প্রবক্তা, উনি এই নিয়ে প্রেস কনফারেন্স করে বলেছিলেন। তো এই যে মিথ্যে অভিযোগ ভিত্তিতে কোনো সক্রিয় তৃণমূল কর্মীকে এলাকাতে আটকে দাও, জেলবন্দি করে দাও, এগুলো তো প্যাটার্ন। আচ্ছা, এই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের বক্তব্য রয়েছে, তিনি কি অভিযোগ করছেন আমার শোনাই। 18 তারিখে ডেট দিল, দেখি আসামিরা আসুক, না আসলে মহামান্য বিচারকের প্রতি আস্থা রয়েছে, তিনি যা করার করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, ঠিক আছে নাম দিয়েছে, কিন্তু এই যে লং টাইম টানছে, এই যে কিছু সময় কাগজ নেই। আজকে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, কাজল দাসের বেল ক্যান্সেল, তার কপি এসে পৌঁছায়নি। ঠিক আছে, এইগুলো তো এদের ফল্ট রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আগে যা বলেছি তাই, কাজ করছে, চার্জশিট দিয়েছে ঠিকই, কিন্তু টাইম বেকার।
এদের দিয়ে কাজ করানোর থেকে না করা অনেক ভালো। স্নেহান রয়েছেন আমাদের সঙ্গে, স্নেহান সরকার বিজেপির। স্নেহান, মৃতের দাদা বলছেন বেকার, সিবিআইকে দিয়ে কাজ করানো না করানো, একটা কপি পাঠায়নি। আমরা সকাল থেকে পরেশ পাল কোথায় বলে আমরা হইচই করছিলাম, তারপরে জানা গেল তাকে যে আসতে হবে এই ইনফরমেশনটুকু, এই সমনটুকু তাকে দেওয়া হয়নি। চার্জশিট এত বছর পর কেন দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করে, বামেরা রাজনৈতিক সেটিংয়ের অভিযোগ করে, দুর্নীতিতে জেলে যায়, তারা জামিন পেয়ে যায়, এইগুলো নয় আলাদা বিষয়, বিতর্কের বিষয় মানলাম। এইটা তো তোমাদের দলের লোককে খুন করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। এখানে দুর্নীতি বা ওই জাতীয় বিষয় নয়, এখানে সেটিং তত্ত্ব খাটে না, এখানে মানুষের মৃত্যু হয়েছে। তারপরেও সিবিআইয়ের এই ভূমিকা যে আদালতকে বলতে হবে যে মজা হচ্ছে। না দেখো সুব্রজিৎ, ব্যাপারটা হচ্ছে নিজের চোখের সামনে যদি ভাইকে মানে ওই পাথর দিয়ে কুপড়িয়ে কুপড়িয়ে মারা হয়, তাহলে যে কোনো দাদাই আবেগতাড়িত হয়ে যাবে, এবং সেখানে সামান্য একটু ডিলেও তার মধ্যে এরকম ধরনের ইমোশনস কাজ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখো যে মানে এইটা তো ঠিক যে এর যে একজন অভিযুক্ত অরুণ দে, তাকে গত 4 বছর ধরে এই রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ বলে রেখেছে সে নাকি ফেরার। সিবিআই তাকে উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার করলো, এবং করার পরেই কিন্তু এই কেসটা ব্রেক থ্রু হলো। তারপরেই কিন্তু পরেশ পাল বা বাকি যারা কাউন্সিলর আছে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা গেল। বিষয়টা হচ্ছে গিয়ে যে কিছু বিলম্ব ঘটেছে, সেই বিলম্বগুলো আমাদেরও ভালো লাগেনি দলের পক্ষ থেকে, কারণ এই যে মানুষগুলো প্রাণ হারিয়েছে এগুলো হচ্ছে আমাদের সহকর্মী, এবং তাদেরকে যেভাবে মারা হয়েছে, মানে ওই বিশ্বজিৎ বাবুর বাড়িতে আমি গেছি, আমি অভিজিৎকে চিন্তা না। তার মানে স্নেহান, তোমরা দেখো, তোমরা দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তোমাদের দলের নেতারা প্রশ্ন তুলছে, তোমরা স্যাটিসফাই নও, তোমাদের দলের কর্মী খুন হচ্ছে তাতেও তোমরা স্যাটিসফ্যাকশন হতে পারছো না, তাহলে তোমরাও প্রশ্ন করছো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। কোন পর্যায়ে গেছে গোটা বিষয়টা? এই তদন্ত যতদূর এগিয়েছে সেটা সিবিআই এর জন্যই এগিয়েছে। কলকাতা পুলিশ এটাকে পুরো ধামাচাপা দিয়ে দিতে চেষ্টা করেছিল। বিষয়টা হচ্ছে গিয়ে সেইখানে দাঁড়িয়ে তোমাকে এটাও বুঝতে হবে যে কলকাতা পুলিশের যে কোঅপারেশন, এটা ইন্টেলিজেন্সের বিষয় থাকে, তো সেই ইন্টেলিজেন্সটা পুরোপুরি কলকাতা পুলিশের থেকে কোনো রকম ভাবে সিবিআইকে দেওয়া হয় না। কলকাতা পুলিশ এইখানে যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ধরিয়ে দেওয়ার থেকে তাদেরকে প্রোটেক্ট করতে ব্যস্ত থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর কাজটা অনেকটা কঠিন হয়ে গেছে। সিবিআই এর কাছ থেকে যদি কোনো বিলম্ব হয় তা সেটা আমরা কন্ডেম করি, কেন আমাদের ওরকম ব্যাপার নেই যে কেন্দ্রীয় সরকারি তদন্ত সংস্থা বলে আমরা সব জায়গায় তাদের প্রোটেক্ট করব। কিন্তু বিষয় হচ্ছে যেটুকুনি আজকে হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, পুরোটাই হয়েছে গিয়ে পুরো মাত্র সিবিআই এর জন্য, কারণ কলকাতা পুলিশ তাদের মদতেই তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের কাণ্ড ঘটিয়েছিল। এরকম একটা কাণ্ড না, তোমাকে মালদায় তুমি দেখো না, মালদায় একজন অভিযুক্ত হয়েছে, 9 বছরের একজন শিশুকে তার পরিবার বিজেপি করতে বলে তাকে ধর্ষণ করা হয়েছিল, এফআইআর নিতে অভিযোগ করেছিল পুলিশ। এটা হচ্ছে পুলিশের ভূমিকা, এই রাজ্যের পুলিশের ভূমিকা। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি সব্যসাচীরা, আমরা জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে অবধি 2রা মে 2021 ভুলবো না। তার মানে বলতে চাইছো যেটুকু সিবিআই তরফে ডিলে হয়েছে কলকাতা পুলিশের জন্য বা রাজ্য পুলিশের জন্য, কলকাতা পুলিশ রাজ্য পুলিশের জন্য ডিলে না, আমি বলছি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এটাকে মাটির তলায় চাপা দিয়ে দিতে চেয়েছিল। প্রতিটা কেসে এফআইআর নেয়নি, যারা দুষ্কৃতী তাদের ধরা থাকে তাদেরকে পালাতে সাহায্য করেছে। উল্টে এই যে বিশ্বজিৎ বাবুকে আপনি জিজ্ঞাসা করেন, বিশ্বজিৎ বাবুকে এই চার্জশিট পেশ করার পরে পরেশ পালের লোক পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করেন বিশ্বজিৎ সরকারকে। কৃষ্ণদা দেখো, এই তো নাচ না জানলেও উঠোন বেঁকা, এটা তো আমরা জানি, নতুন করে আর কিছু বলতে হবে না। কলকাতা পুলিশ একটা সিবিআই একটা কেস টেক ওভার করে, যেখানে ঘটনা ঘটার 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর সিবিআই কেস টেক ওভার করে। এটা কয়েক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে চলে গেছে। কলকাতা পুলিশ নাকি পালাতে সাহায্য করেছে। আরে কলকাতা পুলিশের জুরিসডিকশন তো শুধুমাত্র কলকাতা শহর, বা আমি ধরে নিলাম সারা পশ্চিমবাংলা। সিবিআই জুরিসডিকশন তো সারা ভারতবর্ষ। তাহলে সিবিআই তাদেরকে ধরতে পারছে না কেন? এই যে অছিলা মানে ছেদ যুক্তি, নিজেদের অযোগ্যতা অকর্মণ্যতা, কেন কি দিনের শেষে তো জানে যে পুরো জিনিসটা গট-আপ গেম, এটা তো কোনো সত্যি ঘটনার সত্যি তদন্ত হয়। ভাই সাজানো ঘটনার জন্য তো তদন্তটাকে সাজাতে হবে, সেটা খাপে খাপ মিলছে না, সে তো সন্দেশখালী তার আগে তার পরে তো পরম্পরা চলে আসছে। আর আমি পোস্টপোর ভায়োলেন্সের কথা বলছি। পোস্টপোর ভায়োলেন্স কোনটা? পোস্টপোর ভায়োলেন্স সেটা এক মিনিট না, ঠিক আছে আপনি বলেন অভিজিৎ সরকার সাজানো ঘটনা, সিবিআই দেওয়ার কথা, সিবিআই দেওয়ার কথা, তো সিবিআই দেওয়ার কথা, তো সিবিআই দেওয়ার কথা, তো সিবিআই দিচ্ছে না কেন? অমিত শাহকে প্রশ্ন করো, অমিত শাহকে প্রশ্ন করো, ব্যর্থ অমিত শাহ, অমিত শাহকে অযোগ্য বলছো, অভিজিৎ সরকার কোথায়? অভিজিৎ সরকার কি মারা হয়নি? অমিত শাহকে প্রশ্ন করছো,
অমিত শাহকে প্রশ্ন করছো, অমিত শাহকে প্রশ্ন করছো কেন? অমিত শাহ মেরেছে কারা? আমরা তো জানতে চাই পরেশ পাল এবং লোকরা মিলে মেরেছে ওকে। এটা কে বলেছে? কে বলেছে? বিজেপির অভিযোগ। সামনে মেরেছে ওইখানকার বিজেপির পুরাতন কর্মীরা বলছে তারা নিজেদের মধ্যে মারপিট করেছে। এটা বলছে বিজেপি মারপিট, তারা বলছে বিজেপি মারপিট। মা বলছে আমি আশা করি ছাড়েনি, পাথর দিয়ে তারপরে ওকে থেতলে মেরেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব অমিত শাহর ব্যর্থতা, অমিত শাহর ব্যর্থতা, অমিত শাহর ব্যর্থতা, সিবিআই হাতে নিয়ে অমিত শাহর ব্যর্থতা বলছে এরা। আচ্ছা, এইগুলোর কোনো না, এগুলো সব কাকতালীয় ঘটনার মতো বানিয়ে বলছে। আমরা অনেকাউকে অনেক মিথ্যা কথা বলতে শুনেছি, তো সুতরাং বাংলার মানুষ সত্যি মিথ্যের মধ্যে ফারাক করতে পারে, মানুষের উপর সেই দায়িত্বটা, সেই আস্থাটা আমরা রাখি। আর আমি বলছি পোস্টপোন ভায়োলেন্স কোনটা জানো? পোস্টপোন ভায়োলেন্স হচ্ছে সেটা যে ভোটে হেরে যাওয়ার পর যারা 59 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রাখে। পোস্টপোন ভায়োলেন্স হচ্ছে সেটা যারা লক্ষ লক্ষ মানুষের আবাসের টাকা আটকে রাখে শুধুমাত্র ভোটে হেরে গেছে বলে। পোস্টপোন ভায়োলেন্স 19 কোটি টাকার অভিযোগ 100 দিনের কাজে পশ্চিমবাংলাতে। 19 কোটি টাকার জন্য 4 বছর ধরে 100 দিনের প্রকল্প আজকে পশ্চিমবাংলাতে বন্ধ এবং তার বরাদ্দ বন্ধ। আজকে 70 কোটি টাকার 100 দিনের কাজের অভিযুক্ত বিজেপি নেতা গুজরাটে শুধুমাত্র একটা গ্রামে, সেখানে বহাল তবিয়তে 100 দিনের প্রকল্প চলছে। এটা হলো পোস্টপোন ভায়োলেন্স। আবাস থেকে, সড়ক থেকে, আজকে এই 100 দিনের কাজ থেকে প্রত্যেকটি। আর এই সিবিআই, ইডি, এনআইএ এদের জিজ্ঞাসার কথা নতুন করে বলতে হবে। এক একজন নেতার বিরুদ্ধে কোথাও পিএমএল এর কেস দিয়ে যে ভাই আমি অভিযোগ করলাম, এখন অভিযোগ প্রমাণের দায়িত্ব তোমার, আমার নয়, আমি শুধু ধরে গাড়োতে পড়ে গেলাম। এইগুলো হচ্ছে পোস্টপোন ভায়োলেন্স। এবং এই পোস্টপোন ভায়োলেন্সের সুদে আসরে কড়াই গন্ডার পশ্চিমবাংলার সাথে সাথে ভারতবর্ষের মানুষ বিজেপি থেকে বুঝে নেবে। উত্তর নেই, একটা নতুন ন্যারেটিভ পোস্টপোন ভায়োলেন্সের কৃষ্ণদা সামনে রাখলো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। বিষয়টা হচ্ছে বীরভূমে একটা পরিবার, ঠিক আছে, বীরভূমে একটি পরিবার, তার স্বামী বিজেপি করতো। পোস্টপোল ভায়োলেন্সে সেখানে দুষ্কৃতীরা বিজয় মিছিল থেকে তার বাড়িতে ঢোকে, তার স্ত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে, তাকে বিবস্ত্র করে পুরো গ্রামে ঘোরানো হয়। এবং সেই মামলাটায় 6 জনের জামিনের প্রেয়ার করে এই রাজ্য পুলিশ সুপ্রিম কোর্টে মামলা করে। সুপ্রিম কোর্ট থেকে বলে এই যে ঘটনাটা সেটা গণতন্ত্রের নিভে সেটা কুক্ষাঘাত করেছে। মানে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি তোমাকে বলছি এই কদিন আগেকার ঘটনা, তুমি বলো না, এটা সিম্পল বাই ইলেকশন হয়েছে। সিম্পল বাই ইলেকশনে তৃণমূল জিতেছে। সেখানকার জাতিবিন্যাসের ফলে ওই সিটটা তৃণমূলের জেতারই কথা, তৃণমূলের ফেভারে যায় সিটটা। এত কি আনন্দ যে সেইখানে আনন্দ করতে করতে একটা বাড়িতে বোম মারলো, তাতে একটা 9 বছরের ছোট শিশু মারা গেল। এই ঘটনা পরম্পরা। আমরা 24 দিনে 54 জন কর্মীর প্রাণ হারিয়েছি। 54 জন। তাদের দোষ কি ছিল? তারা বিজেপি করেছিল 2021। মানে আরো কত গ্রাম ছাড়া হয়েছে, কতজনের ব্যবসাপাতি বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানের সাথে বাজারে হয়তো ছোট্ট দোকান করে, অটোর লাইনে অটো চালায়, সেইগুলো সেই রুটিতে আঘাত করা হয়েছে। পোস্টপোন ভায়োলেন্সের কটা এক্সাম্পল দেবো? কটা এক্সাম্পল দেবো? এক্সাম্পল দিতে গেলে রাত কাবার হয়ে যাবে, পোস্টপোন ভায়োলেন্স শেষ হয় না। আমি বলছি রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, মাঠে লড়াইটা হোক ভোটের বাক্সে। ভোট যখন হয়ে যাচ্ছে তারপরে বারংবার এই বিরোধী দলের উপর আক্রমণটা কেন করা হচ্ছে? এইভাবে কেন বিরোধী দলের কর্মীদের চিহ্নিত করে মারা যায়? কি করে তখন? কৃষ্ণদা এই যে পোস্টপোন ভায়োলেন্স, দেখো এই অসুখটা তুমি যাই বলো না কেন, তুমি যতই, হ্যাঁ তুমি যেটা বলেছো সেই নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে, কিন্তু পোস্টপোন ভায়োলেন্স বাংলায় হয় না এটা কৃষ্ণদা মানা সম্ভব নয়। এবং তুমি জানো তোমরা যখন ক্ষমতা এসেছো, কৃষ্ণদা তোমরা ক্ষমতা আসার আগে বারবার অভিযোগ করেছো পোস্টপোন ভায়োলেন্সের, এবং পোস্টপোন ভায়োলেন্স হয়েছে। কিছু কিছু পোস্টপোন ভায়োলেন্স আমলে এই অসুখটার শুরু কৃষ্ণদা গত বিধানসভা ভোটের পর শুধু বিজেপি কর্মীরা অভিযোগ করেনি তা নয়, তোমার দলের কর্মীদের অভ্যন্তরীণ মারপিট হয়েছে, খুনোখুনি হয়েছে। বলছি তোমাকে, নিশ্চয়ই সেগুলো আটকাতে হবে। আমাদের যেখানে ত্রুটি আছে আমরা সেটা শোধন করব। কিন্তু আমি বলছি পোস্টপোন ভায়োলেন্স কোনটা, আমি অনেকগুলো উদাহরণ দিলাম। আজকে বাংলাতে হেরে গেলে যেখানে বাঙালি যাবে তাকে বিজেপির সরকার এলে তাকে মারতে হবে।
সেখানে পরিযায়ী শ্রমিক হোক, সেখানে হোয়াইট কলার জব হোক, আজকে উড়িষ্যাতে এতদিন বাঙালি আক্রান্ত হয়নি। যেই বিজেপির সরকার এসছে সেই রাজ্যে অমনি বাঙালিকে মারতে শুরু করেছে। মহারাষ্ট্রতে বিজেপি সরকার এসে মারতে শুরু করেছে, গুজরাটে বিজেপির সরকারে বাঙালি মার খাচ্ছে, হরিয়ানাতে বিজেপির সরকার বাঙালি বেছে বেছে মারছে, দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসা পারে আম আদমি পার্টি থাকার সময় একটাও গায়ে হাত পড়েনি। কিন্তু যেই বিজেপি ক্ষমতায় এলো, বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী হলো, অমনি বাঙালিদেরকে বেছে বেছে মারা শুরু হলো। আর আমরা কি বলবো, আসামে আমরা বাঙালি খেদাও দেখেছি। সেই বাঙালি খাদাওদের নেতৃত্ব যারা ছিলেন তারা রং বদলে আজকে বিজেপির নেতা হয়ে গেলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সব বড় বড় নেতা হয়ে গেলেন। আজকে পুনরায় আবার বাঙালির উপর আক্রোশ নেমে এলো। 19 লক্ষ বাঙালি, তার মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু, তাদেরকে নাগরিকচ্যুত করা হলো। কত উদাহরণ দেব। ত্রিপুরাতে বিজেপি আসার পর আনন্দবাজার বলে একটা জায়গা আছে, সেখানে বাঙালিকে বেছে বেছে মারা হলো। তো সুতরাং বিজেপি পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে বলছে, আজকে রিপারকাশন হবে না? তুমি বলো না, উড়িষ্যাতে আজকে শয়ে শয়ে বাঙালি, তারা কাজের জন্য গেছে, কেউ ব্যবসার জন্য গেছে, কেউ ওখানে ট্রান্সফার দিয়ে চাকরিতে গেছে, তাদেরকে বেছে বেছে চিহ্নিত করা হচ্ছে। গুজরাটে সারদা ভোজনালয় বলে একটা রেস্টুরেন্ট বাংলাতে লিখেছিল, তাকে চিনা বাংলাতে কেন লেখা, তোমরা কি বাংলাদেশি? তাদেরকে ঝেঁটিয়ে থানাতে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে, তাদের আধার কার্ড বলছে নাকি ভুয়ো। তো এইগুলো তো পোস্ট পোল ভায়োলেন্স, এইগুলো তো প্রতিশোধ, প্রতিবাদ, প্রতিরোধ, এইগুলো তো বাংলার মাটিতে হবে এবং বিজেপিকে সেটা ফেস করতে হবে। আজকে মানে পশ্চিমবাংলার বাইরে গোটা দেশে প্রায় 1 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। মানে পরিযায়ী শ্রমিক আমি এই ক্ষেত্রে বলছি, সেখানে হয়তো ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে শুরু করে নির্মাণ কার্যে যে শ্রমিকরা কাজ করছে, প্রায় 1 কোটি লোক পশ্চিমবাংলার বাইরে গিয়ে কাজ করছে। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের কাছে এদের বাইরে যেতে হচ্ছে কেন? আমাদের রাজ্যে কলকারখানা বন্ধ করে হলো। আমি কমপ্লিট কথা দাও, কমপ্লিট করে দিচ্ছে না কেন তৃণমূল? কলকারখানা বন্ধ করে তোমরা সরকারি চাকরিগুলো দুর্নীতি করেছো, মানুষের কাজকর্ম নেই, তাই বাইরে যেতে হচ্ছে। দ্বিতীয় কথা, এই 1 কোটি মানুষকে, এই 1 কোটি মানুষকে আমি কিন্তু বলিনি মাঝখানে, আমি মাঝখানে কিন্তু বলিনি, আমি মানিনি, আমি মানি মাঝখানে বলিনি, সত্যিটা বলিনি। আমি আপনি সিম্পল বলুন। আচ্ছা, আমি কৃষাণুদার তত্ত্ব নিয়ে বলছি, কৃষাণুদা বলতে দেবে না, এই যে নিজেদের মুখোশ খুলে যাবে, এখন বলতে দেবে না। আমি বলছি কৃষাণুদার তত্ত্ব নিয়ে বলছি, 22 লাখ, ধরে নিলাম 1 কোটি না, 22 লাখ মানুষ বাইরে কাজ করে, আমার নিজের ভাইও বাইরে কাজ করে। ধরুন 22 লাখ মানুষের ওপর যদি এক নিমেষে আক্রমণ শুরু হয় বাঙালি বলে, তাহলে এই মুহূর্তে ভারতবর্ষে গৃহযুদ্ধ লেগে যেত। বিষয়টা হচ্ছে, এটা স্বরাষ্ট্র দপ্তরের এটা আছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা অভিযান করা হয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত রাজ্য সরকারকে যারা ইললিগাল ইমিগ্রেন্টস আছে তাদেরকে যাতে চিহ্নিত করে বার করে দেওয়া হয়, এবং এরা যাদেরকে বলা হচ্ছে তারা ইললিগাল ইমিগ্রেন্ট। এই আপনি একটা ইনস্ট্যান্স দেখান, আমি বলছি আপনাদের বাড়িতে কোনো না কোনো সন্তান বাইরে থাকে, এরকম ইনস্ট্যান্স পেয়েছেন? এরকম ইনস্ট্যান্স পেয়েছেন? আর এরা এত বড় বাঙালি বিরোধী, এরা এত বড় বাঙালি বিরোধী, এরা এদের রাজ্যসভা সাংসদ সাকেত ঘোষলে দিল্লিতে দুর্গাপুজো বন্ধ করে দিয়েছে, দিল্লির একটা কমপ্লেক্সে দুর্গাপুজো বন্ধ করেছে তৃণমূলের সাংসদ সাকেত গোখলে, তৃণমূলের সাংসদ সাকেত, রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে এত বড় বাঙালি বিরোধী, এবং এই রাজ্যে সরস্বতী পুজো বন্ধ করেছে, এই রাজ্যে কালী ঠাকুর ভেঙেছে, এই রাজ্যে দুর্গাপুজোর চণ্ডীপাঠের মন্ত্র বন্ধ করেছে। আজকে এদের থেকে বড় বাঙালি বিরোধী, তৃণমূলের থেকে বড় বাঙালি বিরোধী এই গোটা ভারতবর্ষে এটা তৈরি হয়নি। এরা শুধুমাত্র ইলিগাল ইমিগ্রেন্টস গুলোকে ঢোকানোর নাম করে, বাঙালি নাম করে চালাচ্ছে, যে ইলিগাল ইমিগ্রেন্টস ঢোকাচ্ছে, ঢুকিয়ে গোটা দেশে ছড়াচ্ছে, গোটা দেশে ছড়াচ্ছে। আপনি বলুন না, আজকে গুজরাট ধরছে, মহারাষ্ট্র ধরছে, এই রাজ্য থেকে একটাও ইলিগাল ইমিগ্রেন্ট ধরা পড়েছে? একটাও ধরতে পেরেছে তৃণমূল সরকার? ধরে বলেছে যে ইলিগাল ইমিগ্রেন্টস এরা ঢুকে আমার সময় একদম কম, আমরা প্রত্যেকেই জানি আলোচনায় অনেক কিছু ইস্যু সামনে আসতে পারে, কিন্তু ভোট পরবর্তী হিংসা সম্পর্কে গোটা বাংলা ওয়াকিবহাল। শেষ প্রশ্ন, আমি প্রত্যেকের কাছে পজিটিভ আনসার এক্সপেক্ট করছি, এই অসুখ সারবে কিসে? প্রথমে স্নেহায়ন। 2021 সালে যেই সময় পশ্চিমবাংলা ভোটে গেছিল, সেই সময় তার সাথে সাথে আসামও ভোটে গেছিল।
একই সাথে এখানে তৃণমূল জিতলো, ওখানে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলো। আমি বলছি পশ্চিমবাংলার মানুষকে সেই সময় কোচবিহার আলিপুরদুয়ারের মানুষকে পালিয়ে আসামে যেতে হলো, ওখানে ত্রাণ শিবির খুলতে হলো সেখানকার সরকারকে। আসাম থেকে সলিউশন এইটাই, তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে হারবে সেখানে সেখানে ভোট পরবর্তী হিংসা কমবে। আসামে থেকে একটা কংগ্রেস কর্মী অভিযোগ করেছে যে বিজেপি তাদেরকে আক্রমণ করেছে। আজকে গোটা দেশে এই টেন্ডেন্সি কমে গেছে, সেই টেন্ডেন্সি শুধুমাত্র থেকে গেছে পশ্চিমবাংলায়, যেখানে এই তৃণমূল কংগ্রেস একমাত্র ভোট, এখানে একটা সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। শুভজিৎ, তুমি আমাকে বলো না, তোমরা বলছো তুমি বিধানসভায় ক্ষমতা এলে কোনো ভোট আমরা যেখানে যেখানে ক্ষমতায় আছি, তুমি একটা জায়গায় বলো না কোথায় ভোট পরবর্তী হিংসা হয়েছে। আসামে 19 লক্ষ বাঙালিকে নাগরিকচ্যুত ভোট পরবর্তী হিংসা নয়। আজকে পশ্চিমবঙ্গতে 100 দিনের কাজে 59 লক্ষ মানুষকে বঞ্চিত করে রাখা হচ্ছে গায়ের জোরে 19 কোটি টাকার দুর্নীতি রোজগার দিয়ে, আর 70 কোটি টাকার দুর্নীতি শুধু গুজরাটের একটা গ্রামে। যেসব দল নিজেকে রেজিমেন্টেড বলে, ক্যাডার ভিত্তিক দল বলে, তাদের সাথে ভায়োলেন্স বা হিংসা ওতপ্রোতভাবে জড়িত। যতদিন ভারতবর্ষের মাটিতে একটাও ক্যাডার ভিত্তিক রেজিমেন্টেড দল থাকবে, ততদিন মানুষের এই হিংসা স্প্রিয়া দিয়ে তারা মানুষকে সংগঠিত করতে চাইবে। ক্যাডার ভিত্তিক দল, ক্যাডার ভিত্তিক তথাকথিত যেগুলো ক্যাডার ভিত্তিক দল যেগুলো নিজেদেরকে রেজিমেন্টেড বলে, সেই দল ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে হবে। আপাতত দুটো ক্যাডার ভিত্তিক রেজিমেন্টেড দল আছে, দুটোই হচ্ছে হিংসার আশ্রয় নেয়, বিজেপি আর সিপিএম। এই দুটো পশ্চিমবাংলায় তবেই ভারতের শান্তি চালায়। পুলিশ টাকার পুলিশ কি করে তখন, যখন ঘটনাগুলো ঘটে পুলিশ। আমি আরেকটা এক্সাম্পল দিই, এই যে সন্দেশখালীতে 2019 সালে 3 জন খুন হয়েছে আমাদের কর্মী, আজকে 2025 সাল হয়ে গেল, একজনের দেহ এখনো পাওয়া যায়নি। এখন যে সিবিআই তদন্ত দিতে হচ্ছে, এইটা হচ্ছে অবস্থা। 6 বছরে একজন খুন হয়েছে, তার দেহটা খুঁজে বার করতে পারেনি এখানকার পুলিশ। আজকে সেইখানে সন্দেশখালীতে কদিন আগে সিবিআই তদন্ত দিতে হয়েছে, কদিন আগে সিবিআই তদন্ত দিতে হয়েছে, 6 বছরে তার বাড়ির লোক বহুবার দাবি করে হয়েছে। এইভাবে আমি বলছি পুলিশ কি করে, যখন পুলিশ তাদের বিরুদ্ধে যারা মারে তাদের বিরুদ্ধে এফআইআর টুকুনি দায়ের করেনি, সামান্য এফআইআর টুকুনি দায়ের করেনি, কোর্টে মামলা করে এফআইআর দায়ের করতে হয়, পুলিশ এফআইআর পর্যন্ত দায়ের করেনি। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ কৃষ্ণদা, অনেক ধন্যবাদ শ্রেয়ন। পরেশ পালের ইস্যু কোন দিকে যায় নজর থাকবে, ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের ভূমিকার পর কি নজর থাকবে। কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো ভোট শান্তিপূর্ণ হোক এবং ভোট পরবর্তী হিংসার যে যাই বলুক, এই অসুখে আক্রান্ত বাংলা, এটা সব রাজনৈতিক দল জানে। আমরা অন্তত চাইবো না যে সামনের ভোটে, এটা ঠিক গত লোকসভা ভোট এবং পঞ্চায়েত ভোট তুলনামূলকভাবে কম হিংসার ঘটনা ঘটেছে, তুলনামূলকভাবে আমরা চাইবো 26-এও সেই ধারা বহাল থাকুক, আরও কম হিংসা হোক। ভোট পরবর্তী হিংসা তো একদমই নয়। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।